জাউরামি করে আর কি। 2 দিন হয় নাই ক্ষমতার ছোঁয়া পাইয়া সে আমাদের প্রতি চোখ রাঙ্গায়, বকাঝকা করে, শাসায়। হারামজাদি তো বেডি মানুষ, এই জন্য কিছু বললাম না, নয় হারামজাদিরে কিছু বলতাম। শাহবাগ থাকতে পারবে না, এটা শাপলা কখনো সহ্য করবে না। আবার শাপলাকে শাসন ব্যবস্থার যারা মূল ধারায় আছে তারা কখনোই আত্মীকরণ করতে পারবে না, বরং এটাকে অপ্রাসঙ্গিক রাখার চেষ্টা করবে। এমত অবস্থায় তৃতীয় আরেকটা নেরেটিভ বা বয়ানের প্রতিষ্ঠা হতে পারে। সেই বয়ানে হয়তো শাহবাগীরা থাকবে, অথবা শাহবাগীরা না থাকলেও সেকুলার সিস্টেম অনুযায়ী সেই বয়ানটা শাহবাগের কাছাকাছি চলে যাবে। শুরুতে একটা ভিডিও দেখে আসেন। ভিডিওটা দেখে কি বুঝলেন? শুরুতে আক্রমণটা করছে কে, পুলিশ নাকি শাহবাগী? শাহবাগী। এইটা আসলে মব না। মনে করেন এই জায়গায় যদি কোনো দাড়ি টুপিওয়ালা হুজুর থাকতো তাইলে এটা মব হয়ে যেত, এবং তখন শাহবাগী উপদেষ্টা মাহফুজ আলম আয়েশা বলতো ডেবিল হ্যান্ড লেলায়া দিমু, হুমুসেকার বানায় দিমু, আরেকটা শাপলা কায়েম করে ফেলমু। মানে জমিদারের মতো কথাবার্তা বলতো আর কি, শাসাইতো, বকাঝকা করতো, চোখ রাঙ্গাইতো। কিন্তু এই কাজটা করেছে শাহবাগীরা। সে খুব সুন্দর আদরের সাথে, দায় ও দরদের সাথে এসে সেই বিষয়টা বলেছে। এইটা লালনবাদী মাহফুজ আলমের চোখে মব হয় না। আসলে বাস্তবিক করতে তৌহিদুল জনতা তো মব করে নাই। এই পর্যন্ত যত জিনিসকে মব বলা হয়েছে, আপনি বিভিন্ন নিউজে দেখবেন তাসনিমা নাসরিনের বই নিয়ে যে সমস্যা হয়েছিল এইটাকে মব বলছে। অথচ মাতাল ভব সে তৌহিদি জনতাকে মাইট দিছে, তারপরেও তৌহিদি জনতা ধৈর্য ধারণ করছে, তারে উল্টা পিড়ায় নাই। না হয় ওইখানে যারা ছিল ওরা ওইখানেই ভর্তা বানায় দিত। তারপরে প্রথম আলোর সামনে গিয়ে জিয়াফত করছে, এইগুলার মব বলছে। আসলে মব এইগুলা না, এক একজনের স্ট্যান্ডার্ডে এক এক রকম ধরা দেয়। তো মাহফুজ আলম গং তারা তৌহিদি জনতাকে কুণ্ঠাসা করতে চায় এবং শাহবাগকে আবার পুনর্বাসন করতে চায়। পুনর্বাসন না, বরং শাহবাগ যে আপাত দৃষ্টিতে তাদের রাজনৈতিক যে উইং, পলিটিক্যাল উইংটা পতনের পরে যে নীরব ছিল, এই নীরবতা ভেঙে যেন আবার সপ্রতাপে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থাটা করে দিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। বিভিন্ন দায় তৌহিদি জনতার উপর ছাপাইয়া দিয়া সেকুলার স্টাইলে কথাবার্তা বলে এই ব্যবস্থা করে দিয়েছে, ওই পরিবেশ তৈরি করে দিয়েছে, যার কারণে শাহবাগের লাকি আক্তার পর্যন্ত মাঠে ময়দানে আসার সাহস পায়। এই শাহবাগের জন্ম হয়েছিল কিভাবে, এগুলির ইতিহাস আমাদের সকলের জানা আছে। এই মবটা শাহবাগের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শাহবাগীরা যাকে ইমাম পর্যায়ের মনে করে, জাহানারা ইমাম, সেই জাহানারা ইমামই মব জাস্টিস শুরু করেছিল 1992 সালে অধ্যাপক গোলাম আজমের প্রতীকী আদালত কায়েম করে। তো ওই শাহবাগীদের ইতিহাসের সাথেই মব জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু লালনবাদী মাহফুজরা এই মব জিনিসটাই তৌহিদি জনতার উপর ছাপাই দিতে চায়। অথচ এদের রক্তের উপর দিয়েই সে ক্ষমতায় গেছে। ক্ষমতায় গিয়া সে আমাদেরকে শোনায় যে আলিমদেরকে শরিকানা দিবে না, সম্মান দিবে না, জাউরামি করে আর কি। 2 দিন হয় নাই ক্ষমতার ছোঁয়া পাইয়া সে আমাদের প্রতি চোখ রাঙ্গায়, বকাঝকা করে, শাসায়। যাদেরকে শেখ হাসিনা চোখ রাঙ্গায় পারে নাই তাদেরকে মাহফুজের মতো চুনুপুটিরা চোখ রাঙ্গানো তো এটা একটা হাস্যকর বিষয়। কিন্তু সে রাষ্ট্রীয় একটা পর্যায়ে থাইকা আমাদের সাথে যে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে, মিত্রতা করা সম্ভব নয় বলেছে, আমাদের প্রতি মিথ্যা এবং মুনাফিকির অপবাদ দিয়েছে, এরপরে সে আসলে উপদেষ্টা থাকার যোগ্যতা থাকে না, নৈতিক যোগ্যতা হারিয়ে ফেলে। অবশ্য তার পদত্যাগ চেয়ে বিভিন্ন সেলিব্রিটিরাও লেখালেখি করেছে, তার দৃষ্টিতে অবশ্যই পড়েছে। কিন্তু বেহায়া হলে যা হয় আর কি, পদটা ছাড়বে না, চান্সে পাইছে, এটা কেমনে ছাড়ে। যাই হোক, মূল কথায় আসি। তো শাহবাগীরা যখন ধর্ষণ বিরোধী মঞ্চ কায়েম করলো, তখন ওই সচেতন যারা আছে তারা সবাই বুঝে নিয়েছে যে এই ধর্ষণ বিরোধী মঞ্চের উপর দিয়ে শাহবাগিজম আবার ফিরে আসবে, আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এবং এইটার পিছনে অবশ্যই রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে গ্রিন সিগন্যাল আছে। এখানে সমন্বয়ক উমামা ফাতেমার সংশ্লিষ্টতা পেতে পারেন, তদন্ত করলে মাহফুজ আলমের সংশ্লিষ্টতা পেতে পারেন। না হয় লাকি এতদিন যে রাজপথে আসার সাহস পায়নি, সে সাহস পেল কিভাবে? উমামা ফাতেমাকে চিনেন তো? একটু ভিডিওটা দেখেন। এই হারামজাদাগুলা এটাকে সারা বাংলাদেশের ন্যাশনাল ইস্যু বানায় ছাড়ছে। কি পরিমাণ গবেট এরা! এরপরে এটা গেল তো গেল, এরপর সারাটা রাত আমরা শুধু অবাক হয়ে দেখলাম যে আমাদের ছোট বোন যে স্টাফটা নিয়েছে, আমাদের ভাইয়েরা যারা আমাদের সাথে এই প্রক্টর অফিসে ছিল।
হারামজাদি তো বেডি মানুষ, এই জন্য কিছু বললাম না, নয় হারামজাদিরে কিছু বলতাম। তো শাহবাগের বিরুদ্ধে কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়েছে গতকালকে রাত্রেই। যারা যারা মিছিল বের করেছে এবং অলরেডি যারা শাহবাগ বিরোধী মঞ্চ কায়েম করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। তো অনেকেই শাহবাগ এবং শাপলা এর মধ্যে যে একটা বাইনারি, এটাকে নাকচ করতে চাচ্ছেন। এটাকে নাকচ করা কখনোই সম্ভব না। এটা নিয়ে আলাদা ভিডিও করা যেতে পারে এবং লম্বা আলোচনা। এটা সম্ভব না, হয় শাপলা থাকবে না হয় শাহবাগ থাকবে। যদি শাপলা এবং শাহবাগের মধ্যবর্তী অন্য কোনো বয়ানও আসে, এই সেকুলার সিস্টেম এবং গণতন্ত্রের সিস্টেমে সেই বয়ানটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের প্রতিনিধিত্ব করবে না। এমত অবস্থায় সেই বাইনারিটাকে আপনি নাকচ করতে পারবেন না, এটা অনস্তিত্ব কখনোই হবে না। 2013-তে শাপলা যে ইশতেহার পেশ করেছিল, সেইটাকে আজকের সেকুলার সমাজ কখনোই মেনে নেবে না, এটাই বাস্তবতা। আবার শাহবাগ যে ফেসিবাদ কায়েম করেছিল, যেই ধর্মবিদ্বেষ উগরে দিয়েছিল এবং এই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইমানদার ধর্মপ্রাণ মুসলমানদের নামানুষ্করণ এর প্রকল্প যে সম্পূর্ণ করেছিল, এরপরে আজকের এই দিনে এসা শাহবাগও টিকে থাকতে পারবে না, বরং শাহবাগের প্রতিরোধ তাদের ওই আতুরগড় থেকে করা হবে। তো এই ব্যাপারে, এই বাইনারির ব্যাপারে কথা হচ্ছে, শাহবাগ থাকতে পারবে না, এটা শাপলা কখনো সহ্য করবে না। আবার শাপলাকে শাসন ব্যবস্থার যারা মূল ধারায় আছে তারা কখনোই আত্মীকরণ করতে পারবে না, বরং এটাকে অপ্রাসঙ্গিক রাখার চেষ্টা করবে। এমত অবস্থায় তৃতীয় আরেকটা নেরেটিভ বা বয়ানের প্রতিষ্ঠা হতে পারে। সেই বয়ানে হয়তো শাহবাগীরা থাকবে, অথবা শাহবাগীরা না থাকলেও সেকুলার সিস্টেম অনুযায়ী সেই বয়ানটা শাহবাগের কাছাকাছি চলে যাবে। আর শাহবাগ তো কোনো জায়গার নাম না, শাহবাগ একটা আদর্শের নাম, চিন্তাধারার নাম। হাসিনা পরবর্তী বাংলাদেশে কাউরান বাজারে এখনও শাহবাগ দাঁড়িয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার। তো এরা যতদিন পর্যন্ত জয় বাংলা না হচ্ছে ততদিন পর্যন্ত শাহবাগ বারবার ফিরে আসবে। এদেরকে বর্তমান ক্ষমতা এবং ক্ষমতা কেন্দ্রে যারা আছে তারা কখনোই নির্মূল করতে পারবে না। কেন পারবে না সেটা জানি না, কিন্তু পারবে না। যাই হোক, শাহবাগীদেরকে উদ্দেশ্য করে বলছি, এইটা 2013 না, এটা 2025। শুধু এই জিনিসটাই মনে রাখবেন, শাপলা এবং শাপলার যে চেতনা, আদর্শ, সেইটা কেবলমাত্র মাদ্রাসার ছাড় দেয়ালে বন্দি না, কেবলমাত্র মসজিদ এবং মিম্বরের মধ্যে সীমাবদ্ধ না। এই আদর্শ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে। এই চেতনা মাদ্রাসার গণ্ডি পেরিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। অতএব শাপলাকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না এবং শাপলার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকাও সম্ভব না। নিজেদের দুর্গন্ধযুক্ত পচা শরীর নিয়ে কলকাতায় পাড়ি জমান। বাংলাদেশের আপামর মুসলিম জনতা জানে আপনারা ফেসিবাদের প্রতিষ্ঠা করেছেন। আপনাদের বয়ানের মধ্য দিয়েই বাংলাদেশের ধর্মপ্রাণ আপামর মুসলিম জনতার রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে। ইসলামী রাজনীতিকে আপনারা এই দেশে নিষিদ্ধ করতে চেয়েছেন এবং তাদের রক্তকে আপনারা হালাল করে দিয়েছিলেন ফেসিবাদের কাছে। আপনাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে। আপনারা যদি আবারও শাহবাগ কায়েম করেন, মনে রাখবেন আজকের যেই শাপলা আছে সেই শাপলা অনেক পরিণত, পরিপক্ক, স্মার্ট। আপনাদের শাহবাগিজমকে তারা খুব দক্ষ হাতে নিপুণভাবে কবরস্থ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আর শাপলার চেতনা যারা ধারণ করেন, হেফাজতে ইসলাম এবং সমমনা ইসলামী দলসমূহকে আমি বলছি যে এই দেশের মুসলমানদের অভিভাবকত্ব আপনারা গ্রহণ করুন। বিশেষ করে রাজনীতি সচেতন ওলামায়ে কেরাম, আপনারা অভিভাবকত্ব গ্রহণ করুন। এই দেশের মুসলমানগণ কেবলমাত্র ইসলামের কারণে অপ্রাসঙ্গিক হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। একটা রাষ্ট্রের কিছু নীতি, আদর্শ, চেতনা, বিশ্বাস থাকে। কোনো রাষ্ট্র কোনো নেগেটিভ ছাড়া চলে না। যদি শাহবাগীয়তাকে আপনারা দাফন করতে চান, তাহলে আপনারা শাহবাগের নেগেটিভের জায়গায় আপনাদের নিজস্ব একটা বয়ান দাঁড় করান। আপনাদের নিজস্ব যদি বয়ান দাঁড় না করেন, তাইলে এই শূন্যস্থানটা পূরণ করবে প্রথম আলো, ডেইলি স্টার এবং এই সেকুলার রাষ্ট্রযন্ত্রের পশ্চিমা ভাবধারার লোকজন। তখন আপনারা সেই আবার অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। সেই গুম, খুন, হত্যা, আয়নাগরেরই পুনরাবৃত্তি ঘটবে। যদি সেইগুলা থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে নিজস্ব একটা নেগেটিভ দাঁড় করান, বয়ান দাঁড় করান। বৃত্তের মধ্যে আটকে থাকবেন না। চার দেয়ালের বাতায়ন খুলে একটু দেখুন, আপনাদের অনেক দায়িত্ব আছে। যে সমস্ত দায়িত্বে অবহেলা বা উদাসীনতা প্রদর্শনের জন্যই বাংলাদেশের মুসলমানরা কখনোই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে না। এই দেশে ইসলাম এবং মুসলমানরা ইসলামের জন্য সম্মানিত হতে পারে না। আজকের এই দিনে অনেক ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, তরুণ, মেধাবী, ইসলামপ্রিয় লোকজন আছে। তাদেরকে আপনাদের বুকে ঝরায় আনেন, তাদেরকে আপন করেন। বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যতের জন্য কিছু একটা করেন। নিজেদের মধ্যে দলাদলি, কুন্দল, ভেদাভেদ সব কিছু ভুলে যান।
ঈমান এবং কুফরের প্রশ্নে সকল আমরা ঈমানের পাটাতনেই দাঁড়িয়ে যাই। কুফর যেন আমাদের ঈমানের দুর্গকে ধ্বংস করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সেই ব্যবস্থা করতে হয়, আপনারা প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে রাজনীতি করেন, সমস্যা নেই, কিন্তু নিজস্ব একটা বয়ান দাঁড় করান, নেরেটিভ দাঁড় করান, যে বয়ান রাষ্ট্র ধারণ করবে। এতে করে বোরকার জন্য হেনস্থা হতে হবে না, ধর্মীয় কারণে হেনস্থা হতে হবে না, রাষ্ট্রের মূল ধারায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন, যা বাংলাদেশের মুসলমানদের জীবন এবং ধর্ম পালনকে সহজ করে দিবে। আর ঘুমে ভিবুর থাকেন না, এখন আর ঘুমে ভিবুর থাকার সময় না, এখন ওই সময় নিজেদের বয়ান নির্মাণ করে সেইটা ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা এবং ক্ষমতাকে প্রভাবিত করা।